পদ্মা সেতু যে বাজেট দিয়ে এর কাজ শুরু হয়েছিল শেষ পর্যন্ত খরচ হয়েছে তার ৩ গুণেরও বেশি। একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে, এই যে অতিরিক্ত প্রায় ২২,০০০ কোটি টাকা, সেটা গেল কোথায়? আজ আমরা ঠিক এই ২২,০০০ কোটি টাকারই হিসাব মেলানোর চেষ্টা করব। শুরুটা করি এই একটা সংখ্যা দিয়ে, ৩২০%। প্রকল্পের খরচ বেড়েছে ঠিক এতটা। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা বিশাল আর্থিক গরমিলের দিকে সোজা আঙুল তোলে। একবার খরচের এই টাইমলাইনটা দেখুন। ২০০৭-এ প্রজেক্টটা শুরু হয়েছিল প্রায় ১০,০০০ কোটি টাকায়। মাত্র ৪ বছরের মাথায় ২০১১ সালেই খরচটা ডবল হয়ে গেল। এরপর বারবার নকশা বদল, নদী শাসনের মতো টেকনিক্যাল কারণ দেখানো হলো। ২০১৬, ২০১৮ খরচ বাড়তেই থাকল। শেষ পর্যন্ত অঙ্কটা গিয়ে দাঁড়ালো ৩২,৬০৫ কোটি টাকায়। ভাবা যায়, ১৫ বছরে বাজেট বেড়ে গেল ২২,৪৪৪ কোটি টাকা। এখন আসল প্রশ্নটা হলো, শুধু কি ডিজাইন পরিবর্তন বা নদী শাসনের মতো টেকনিক্যাল কারণে এত বিশাল একটা খরচের লাভ, মানে ২২,০০০ কোটি টাকার পুরোটারই ব্যাখ্যা দেওয়া সম্ভব, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? খরচের এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে একটা শব্দ বারবার ঘুরে ফিরে এসেছে: দুর্নীতি। কিন্তু অফিসিয়াল গল্পটা যা বলে, তার ভেতরের কাহিনীটা কিন্তু তার চেয়েও অনেক বেশি পেঁচানো। ঘটনার শুরু ২০১১ সালে। বিশ্বব্যাংক, জাইকা, এডিবির মতো বড় বড় লেন্ডাররা হঠাৎ করেই প্রায় $৩ বিলিয়ন লোন থেকে সরে দাঁড়ায়। অফিসিয়াল কারণটা ছিল কানাডার একটা কনস্ট্রাকশন কোম্পানি SNC-Lavalin ঘুষ দেওয়ার ষড়যন্ত্র করছিল। একা বিশ্ব ব্যাংকই তাদের $১.২ বিলিয়ন লোন বাতিল করে দেয়, আর সাথে সাথেই পুরো প্রজেক্টটা একটা গভীর অনিশ্চিততার মধ্যে পড়ে যায়। কিন্তু কাহিনীতে একটা টুইস্ট আসে ২০১৭ সালে। কানাডার এক আদালত এই মামলার সব অভিযুক্তকে খালাস দিয়ে দেয়। কারণটা কি? কারণ ফোনে আড়ি পেতে পাওয়া তথ্য নাকি যথেষ্ট প্রমাণ না। এখন দেখুন, টেকনিক্যালি খালাস পাওয়ার মানে কিন্তু এটা না যে কোনো দুর্নীতি হয়নি। এর মানে শুধু একটাই, আদালতে সেটা প্রমাণ করা যায়নি। আর ঠিক এখানেই পুরো গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। যে দুদক, মানে আমাদের দুর্নীতি দমন কমিশন, এতদিন বলে আসছিল যে যথেষ্ট প্রমাণ নেই, তারাই এখন বলছে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও গায়ের জোরে মামলাটা চাপা দেওয়া হয়েছিল। এর সোজা মানে কি দাঁড়ায়? এর মানে হলো আগের পুরো ইনভেস্টিগেশনটাই ছিল সম্ভবত একটা সাজানো নাটক। তাহলে কি কানাডার আদালতে সেই রায়টা একটা অনেক বড় দুর্নীতির ঘটনাকে আড়াল করার সুযোগ করে দিয়েছিল? আসল সত্যিটা কি তাহলে ধামাচাপা পড়ে গিয়েছিল? এইসব বিলিয়ন ডলারের হিসাব, রাজনৈতিক বিতর্ক আর দুর্নীতির অভিযোগের শোরগোলে একটা গল্প প্রায় শোনাই যায় না। সেটা হলো সাধারণ মানুষের গল্প, যাদের এই প্রজেক্টের জন্য সবচেয়ে বড় মূল্যটা দিতে হয়েছে। প্রজেক্টের জন্য উচ্ছেদ করা হয়েছে হাজার হাজার পরিবারকে, তাদের ভিটে মাটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই, মানে ধরুন শরীয়তপুরের রহিম মিয়ার মতো আরও হাজারো মানুষ তাদের বাপ দাদার ভিটে হারিয়েছেন, আর ক্ষতিপূরণ যা পেয়েছেন সেটা অনেক পুরনো বাজার দরে। সেই সামান্য টাকায় নতুন করে জীবন শুরু করাটা তাদের জন্য প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ডেটাটা একবার দেখুন। জমি অধিগ্রহণের জন্য বাজেট ছিল প্রায় ১৩০০ কোটি টাকা, কিন্তু খরচ দেখানো হয়েছে তার দ্বিগুণেরও বেশি, ২৭০০ কোটি টাকা। আচ্ছা, বাজেট তো ডাবল হলো, কিন্তু যাদের জমি নেওয়া হলো তারা তো বলছে তারা ন্যায্য ক্ষতিপূরণ পায়নি। তাহলে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসে, এই অতিরিক্ত টাকাটা ঠিক কাদের পকেটে গেল? একটা যুক্তি অবশ্য প্রায়ই দেওয়া হয়। বলা হয়, পদ্মার মতো এত খরস্রোতা একটা নদীর ওপর ব্রিজ বানানো নাকি ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে খুবই কঠিন একটা কাজ, আর তাই খরচ বেশি। কিন্তু চলুন দেখি আন্তর্জাতিক ডেটা এই যুক্তিকে সাপোর্ট করে কিনা। এখানে কয়েকটা ব্রিজের খরচের তুলনা করা হয়েছে। পদ্মা সেতুর প্রতি কিলোমিটার বানাতে যা খরচ হয়েছে সেটা ভারতের বান্দ্রা ওর্লি সি লিঙ্কের চেয়ে প্রায় ১০ গুণ বেশি। ভাবুন একবার, এমনকি চীনের ইয়াংজি নদীর উপর বানানো প্রায় একই রকম একটা ব্রিজের চেয়েও এই খরচটা অস্বাভাবিক রকমের বেশি। তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের জটিলতা কি আসলেই এত বিশাল একটা খরচের একমাত্র কারণ হতে পারে? আর এটাই সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন। যে চাইনিজ কোম্পানি পদ্মা ব্রিজটা বানালো, তারা তো নিজেদের দেশে বা অন্য জায়গায় এর চেয়ে কম খরচে ব্রিজ বানায়। তাহলে ঠিক বাংলাদেশের বেলায় এমন ব্যতিক্রম হলো কেন? আর ঠিক এই প্রশ্নটা থেকে একটা নতুন তত্ত্ব সামনে আসে। তত্ত্বটা হলো, বিশ্বব্যাংকের চলে যাওয়াটা আসলে কোনো সংকট ছিল না, বরং এটা ছিল একটা পরিকল্পিত সুযোগ, কম স্বচ্ছতার অধীনে কাজ করার একটা কৌশল। পুরো ঘটনাটা যদি স্টেপ বাই স্টেপ দেখি, তাহলে ছবিটা অনেকটা এরকম দাঁড়ায়। ১. দুর্নীতির অভিযোগ তুলে কড়া নজরদারিতে থাকা বিশ্বব্যাংককে সরে যেতে বাধ্য করা হলো। ২. বাংলাদেশ সরকার নিজে থেকেই তাদের টাকা ফিরিয়ে দিল। ৩. ঠিক এর পরেই কাজটা পেয়ে গেল চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ। আর ৪. লোন নেওয়া হলো চাইনিজ এক্সিম ব্যাংক থেকে। ফলাফল, কোনোরকম আন্তর্জাতিক নজরদারি ছাড়াই প্রজেক্টটা এগিয়ে নেওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গেল। এই সব কিছুর শেষে এই বিশাল অঙ্কের টাকার হিসেব, রাজনৈতিক বিতর্ক আর দুর্নীতির অভিযোগ, এর সব কিছুর চূড়ান্ত বোঝাটা কিন্তু বহন করতে হচ্ছে দেশের সাধারণ মানুষকেই। হিসাবটা সোজা। ব্রিজ কর্তৃপক্ষকে আগামী ৩৫ বছরে সুদসহ
প্রায় ৩৬,০০০ কোটি টাকা সরকারকে ফেরত দিতে হবে। আর এই বিশাল টাকাটা আসবে কোথা থেকে? সরাসরি সেতুর টোল থেকে, মানে সাধারণ মানুষের পকেট থেকে। যদি এই ব্রিজ বানাতে গিয়ে আসলেই দুর্নীতি হয়ে থাকে, তাহলে এর আসল খরচটা কোনো ব্যালেন্স শিটের সংখ্যা নয়, এর আসল খরচ হল সাধারণ মানুষের দেওয়া প্রতিদিনের টোল। এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। নিয়মিত এমন আরও ভিডিও পেতে পাশে থাকুন।